বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। সময় মতো এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। একটিভের সভায় প্রধানমন্ত্রী। গমের মহামারী রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন দেশের কৃষি বিজ্ঞানীরা। 2 থেকে 3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। আয়ের টাকা কোষাগারে জমা না হওয়ায় লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটই কারণ বলছে কর্তৃপক্ষ। নীলফামারীর সৈয়দপুরে খুঁড়িয়ে চলছে কয়েকশো হালকা প্রকৌশলী শিল্প প্রতিষ্ঠান। ঋণ সুবিধা পেলে আন্তর্জাতিক মানের খুচরা যন্ত্রাংশ প্রস্তুত সম্ভব বলছেন শিল্প সংশ্লিষ্টরা। এবং রাজশাহীতে আম বাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব গমের মহামারী আকার ধারণ করা ব্লাস্ট রোগ এবং এর সংক্রমণ রোগের নানা দিক নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল ইসলাম। মোহাম্মদ তোফাজ্জল ইসলাম, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এই বিষয়ে আমরা আলোচনায় ফিরবো, তার আগে দেখে আসবো এই সংক্রান্ত একটি রিপোর্ট। থ্যাংক ইউ। মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এজন্য এক সচিবকে অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এ প্রকল্প বন্ধের পেছনে কোনো এক ব্যক্তির ইন্ধন ছিল বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে তিনি বলেন, সময় মতো এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। একনেকের 100তম সভায় তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কাজের গতিকে ব্যাহত করতে যা তৎপর ছিল, সেটাও যে মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ অনেক আগেই বলেছে, কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আপনারা জানেন যে আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল, এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। এর থেকে লজ্জাজনক আর কিছু না। একটা মানুষের জীবনে কতটা আঘাত পেতে পারে, কতটা তার জীবনের যে মূল্যবান সময় নষ্ট করলো। আমি মনে করি যে এর পিছনে অন্য কোনো কারণ আছে, যে একটা ব্যক্তির স্বার্থের আঘাত লাগলো বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত এবং আমাদের জিডিপিতে আরো 1 ভাগের উপরে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম, সেই সম্ভাবনাটাকে ব্যাহত করে দিয়েছিল। বিশ্বব্যাপী গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এরই মধ্যে রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন তারা। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গমে ব্লাস্টের সংক্রমণ রোধের পাশাপাশি উদ্ভাবন করা যাবে নতুন জাত। শুভ খানের রিপোর্ট। 1985 সালে প্রথম ব্রাজিলে গম ক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। এর 3 দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয়। সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে। এতে গমের পাতা ঝলসে যায়, শুকিয়ে সাদা হয়ে আসে শীষ। ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলায় 15,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। এবছর ওই 8 জেলায় গমের উৎপাদন কমেছে 80 থেকে 90%। এবছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ 4 জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত
এসছে। আমার একা নাই, মাঠকে মাঠ সব শেষ। দুইবার মার খাচ্ছে, দুইবার দেখা যাচ্ছে আমরা ঋণ টিন হয়ে যে ভাবে আমরা আবাদ সাবাদ করছি, তাহলে আমাদের আর কিছু নেই, একদম নিঃস্ব। কৃষি বিজ্ঞানীরা বলছেন ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে শস্য পুড়িয়ে কিংবা কেটে ফেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তাই গবেষণার মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানালেন তারা। গমের জীবন রহস্যের মধ্যে কিছু জিন রয়েছে যারা এই জীবাণুটা যাতে গমের ভিতরে অনুপ্রবেশ করতে পারে সেই ব্যাপারে কোলাবোরেট করে, তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে। এই এস জিনগুলোকে আমরা যদি গম থেকে সরাইয়ে দিতে পারি তাহলে এই জীবাণু যেহেতু আমার পরিবেশে আছে, সে গমের উপরে যদি পরেও বাতাসে আসে গমকে সে শনাক্ত করতে পারবে না। জেনোম এডিটিং এর মাধ্যমে ৩-৪ বছরের ভিতরে আমি মনে করি যে একটি জাত উপহার দেওয়া সম্ভব। শঙ্কার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায়। অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল ইসলামের কাছে। যেমন তোফাজ্জল, আমরা রিপোর্টে দেখলাম, সেক্ষেত্রে এখন একটু যদি আমাকে বলেন যে প্রথমে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো জাত এ পর্যন্ত আমরা এসে উদ্ভাবন করতে পেরেছি এবং মাঠ পর্যায়ে কতগুলো জাত আমরা উৎপাদনে যাই। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের একটি গম গবেষণা কেন্দ্র রয়েছে এবং গম গবেষণা কেন্দ্র অনেকগুলো গমের জাত উদ্ভাবন করেছে। তার মধ্যে এখন মাঠে আপনার 4-5টা জাত রয়েছে। কিন্তু যখন গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথমবারের মতো গমের ব্লাস্ট রোগ, যেটি ম্যাগনোপার্থে অরাইজি টিটিকাম পেথোটাইপ দ্বারা আক্রান্ত হয়েছিল, সেই মহামারী রোগে দেখা গেল যে আমাদের প্রায় সবগুলো গমের জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা খুব একটা রোগ প্রতিরোধিতা দেখাতে পারেনি। আচ্ছা, সেক্ষেত্রে এখন যেটা আমরা মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকের রিপোর্টে যে দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে এই যার প্রথম আসছে যে আপনার গবেষণা শুরু করছেন ব্লাস্ট রোগটা, এটা বিশ্বব্যাপী যেহেতু একটা রোগ, সেক্ষেত্রে বাংলাদেশের গবেষণা কতদূর পর্যন্ত এগিয়ে একটু? হ্যাঁ, এই রোগটা সম্পর্কে আমি শর্ট বলি। এই রোগটা প্রথম 1985 সালে ব্রাজিলের পারানা উপরাজ্যে প্রথম দেখা দেয়। তারপরে এটা ব্রাজিল সহ বলিভিয়া, আর্জেন্টিনা, প্যারাগুয়ে বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এবং প্রায় আপনার 300 মিলিয়ন হেক্টর গমের জমির জন্য এটা বিপজ্জনক একটি রোগ। এবং এই রোগটি আপনি যেটা বলছেন বিশ্বব্যাপী, এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নাই, কিন্তু গত বছর প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকা থেকে বাংলাদেশে এটার অনুপ্রবেশ ঘটে এবং আসার পরেই প্রথম বছরেই 15,000 হেক্টর জমির গমকে বিনাশ করে। আমরা যেটা করেছি, প্রথম আমাদের টার্গেট ছিল দুটো, একটি রোগটি কোথা থেকে এসেছে এবং রোগ জীবাণুটি কি। আমরা এটা জীবন রহস্য বিশ্লেষণের মাধ্যমে কনফার্ম হয়েছি যে এই রোগটি একটি ছত্রাকজনিত রোগ এবং তার জীবাণুর নাম ম্যাগনোপার্থে অরাইজি এবং এইটা দক্ষিণ আমেরিকার যে রোগ জীবাণুটি আছে তার একেবারেই বংশধর। এবং আমরা এইটা যখন আন্ডারস্ট্যান্ড করতে পারলাম, এই শনাক্ত যখন করতে পারলাম, তখন আমাদের টার্গেট হচ্ছে রোগ প্রতিরোধী জাত তৈরি করা। তা আমরা ইতিমধ্যে যে কাজটা করেছি, আপনার রোগটিকে ডায়াগনোসিস করার জন্য, খুব সহজে নির্ণয় করার জন্য আমরা একটা মলিকুলার পদ্ধতি আবিষ্কার করেছি, যেটি দিয়ে আপনার গমের বীজের মধ্যে বা গাছের মধ্যে জীবাণু আছে কিনা সেটা শনাক্ত করে তারপরে আপনি ছত্রাকনাশক দিবেন। এখন আমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে রোগ প্রতিরোধী একটি জাত তৈরি করা। কিন্তু এই জাত তৈরি করা গমের এই ব্লাস্ট রোগের ক্ষেত্রে অত্যন্ত কঠিন, কারণ এই জীবাণুটি খুব দ্রুত আপনার এই জীবন রহস্যে বিবর্তন এনে যে কোনো জাত তৈরি করে আপনার দক্ষিণ আমেরিকাতে দেখা গেছে 3-4 বছরের ভিতরে এই জাতের প্রতিরোধিতা ভেঙে ফেলে। সেই জন্য আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী যুক্তরাজ্যের প্রফেসর সুফিয়ান, প্রফেসর নিকোলাস টেলবট, তাদের সাথে যৌথভাবে, যাদের সাথে আমরা রোগ জীবাণুটির জীবন রহস্য উদ্ঘাটন করেছিলাম, যৌথভাবে একত্রে কাজ করে আমরা পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি জেনোম এডিটিং এর মাধ্যমে একটি জাত উদ্ভাবন করতে চাই, যেখানে আপনার গমের জীবাণুটি গমকে শনাক্তই করতে পারবে না। এবং সেই দিক থেকে আমরা এখন একটি সমন্বিত কার্যক্রমের মধ্যে রয়েছি। এখন সেক্ষেত্রে যদি আমরা বলি যে আপনি যেটা বলেন যে ছত্রাক
ছত্রাকের কারণে এই অবস্থা। সেক্ষেত্রে দক্ষিণ আমেরিকা থেকে যদি আমাদের এই দেশে চলে আসে, এর মাধ্যমটা কি আমি বলবো? এই ছত্রাকটি আপনার এই পর্যন্ত 31 বছরের গবেষণায় দেখা গেছে এটি বীজের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং বাতাসের মাধ্যমে এই ছত্রাকের এই কণিকাগুলো আপনার কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এইটা সম্ভবত কোনোভাবে বীজের মাধ্যমেই আমাদের এখানে অনুপ্রবেশ ঘটেছে। কারণ আমাদের দেশে যে ধান এবং অন্যান্য ঘাস জাতীয় ফসলে যে ব্লাস্ট রয়েছে তার সাথে তার কোনো মিল নেই। কাজেই এইটা এখন যে কাজটা করতে হবে, আমাদের যে 8টা জেলার মধ্যে এই সংক্রমণ ঘটেছে এই জেলা থেকে যাতে অন্য জেলায় না যায়, আপনি বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো দিনাজপুর, রংপুর, যেখানে আমাদের সবচেয়ে বেশি গম চাষ হয়, ওখানে যাতে না হয় সেই জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনার নিষেধাজ্ঞা দিতে হবে যে এই উপদ্রুত এলাকার গম যাতে কোনোভাবে আমাদের অনুপদ্রুত যে জায়গাগুলো এখনো পরিষ্কার রয়েছে ওই গম উৎপাদনের এলাকাতে যাতে না যায়। সেই ক্ষেত্রে কোয়ারেন্টাইন ব্যবস্থাকে অত্যন্ত শক্তিশালী করা প্রয়োজন। সেক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলায় যাবে না, কারণ বীজ তো সংগ্রহ হয় বিভিন্ন জায়গা থেকে। সেক্ষেত্রে মানে এর সাথে সংশ্লিষ্ট কোন কোন বিভাগ কিংবা প্রশাসনের সাথে কিভাবে কাজ করতে পারে? এটার ক্ষেত্রে আপনার আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিভাগ হচ্ছে উদ্ভিদ সঙ্গ নিরোধ বিভাগ, প্লান্ট কোয়ারেন্টাইন বিভাগ। তারা এটার ব্যাপারে কিন্তু তৎপর হতে পারে। তারপরে তৎপর হতে পারে কৃষি বিভাগ, বিএডিসি, যারা আপনার বীজের সরবরাহ করে। বেসরকারি সংস্থাগুলো আজ কিন্তু বীজ সরবরাহে জড়িত। কাজে এটা একটা বড় রকমের সচেতনতা, কৃষক পর্যায়ে তাদেরকে সচেতন করতে হবে। তার আত্মীয় স্বজনের মাধ্যমে মনে করেন কুষ্টিয়া থেকে যদি বীজ দিনাজপুরে চলে যায় এই রোগকে কিন্তু তখন আর বিনাশ করতে পারবেন না, কারণ এই রোগটা অনেকগুলো বিকল্প আগাছার মধ্যে আশ্রয় নেয়। গম যখন না থাকে তখন ওখানে বসে অবস্থান করে এবং অপেক্ষা করে যখন গম চাষ করবেন তখন আবার আক্রমণ করার জন্য। সেই জন্য আপনি ছত্রাকনাশক ব্যবহার করে বীজ শোধন করে আপনার 100% সফলতা পাওয়া যাচ্ছে না। দর্শক, বিরতির পর আবারও আলোচনায় ফিরছি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল ইসলামের কাছে। কথা বলছিলাম গমের মহামারী আকার ধারণ করা ব্লাস্ট রোগ এবং এই সংক্রান্ত রোগের নানা দিক নিয়ে। জনাব তোফাজ্জল, আমরা আলোচনা আবারও ফিরছি। সেটা হচ্ছে যে আমরা এর আগে আলোচনা করেছি যে বিষয়গুলো যে বিভিন্নভাবে যে পদক্ষেপ নেয়, বিভিন্নভাবে যে কথা বলা কৃষকদের জন্য, সেক্ষেত্রে একটু আমি জানতে চাচ্ছি যে কৃষক পর্যায়ে সচেতনতার জন্য কি করা দরকার? কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটি এমন একটি রোগ যেটি প্রথম কিন্তু কৃষককে ক্ষতিগ্রস্ত করছে। যে কৃষক আপনার গম চাষ করছে, যদি সে ফলন শূন্যের কোটায় নেমে যায় সে সবচেয়ে বেশি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবভিয়াসলি আমরা জাতীয়ভাবেও আপনার খাদ্য আমাদের উৎপাদন কমে যাচ্ছে। তা আমাদের বর্তমান সরকার যখন এই গমের ব্লাস্ট রোগটা বাংলাদেশে প্রথম আপনার দেখা দিল, তারপর থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে আপনার গম গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক যে ভুট্টা এবং গম গবেষণা কেন্দ্র আছে তাদেরকে যৌথভাবে দেশের বিজ্ঞানীদের নিয়ে এই রোগটি মোকাবেলা করার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছে। তার মধ্যে একটি কর্মসূচি ছিল বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কৃষকদেরকে সচেতনতা বৃদ্ধি করা। আমি এই বছর যখন মাঠে গেলাম আমার গবেষণা দলকে নিয়ে, ওখানে গিয়ে যখনই কৃষকদের সাথে কথা বলেছি আমি দেখেছি যে তারা খুব সহজেই গাছের মধ্যে এই রোগটিকে শনাক্ত করতে পেরেছে এবং তাদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে। এবং এটি যেহেতু একটি রোগ এবং রোগ আপনার গাছের এবং অন্যান্য জীবের সবসময় থাকবে, আমাদেরকে এটা বিজ্ঞান ভিত্তিক এটার সলিউশন করার জন্য, সমাধানের জন্য সমস্ত যারা স্টেক হোল্ডার আছে, আপনার কৃষক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, তাদের একটি সমন্বিত এবং যৌথ প্রচেষ্টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলি যে রোগটা তো কৃষক পর্যায়ে আমরা সচেতনতার জন্য এই করলাম, সেক্ষেত্রে যদি করতে পারি তাহলে রোগটা কি শুধু আমরা বাংলাদেশে নিয়ন্ত্রণের চেষ্টা করবো না বিশ্বব্যাপী এটা করা দরকার প্রতিরোধের জন্য? হ্যাঁ, রোগটা যেহেতু আপনার দীর্ঘকাল 31 বছর পর্যন্ত দক্ষিণ আমেরিকাতে ছিল, এখন এটা প্রথমবারের মতো আরেকটি কন্টিনেন্ট মহাদেশে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে। এটা বাতাসে যেহেতু আপনার অনেক দূরত্ব কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এটা বীজের মাধ্যমে যেহেতু সম্প্রসারিত হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে, সেই জন্য আমাদেরকে এখন যে কাজটা করতে হবে গবেষকদেরকে, এটা যে 8টা ডিস্ট্রিক্টে জেলার মধ্যে এই রোগটি দেখা দিয়েছে ওখানে এটাকে আটকে রাখা, যাতে এই বীজ অন্য জায়গায় না যেতে পারে এবং অন্য দেশে না যেতে পারে। কারণ এশিয়া আপনার যেমন ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ সারা পৃথিবীতে। কাজে ওখানে যদি রোগের অনুপ্রবেশ ঘটে তাহলে এটা বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে দাঁড়াবে।
এবং সেক্ষেত্রে বাংলাদেশের গবেষক প্লাস আমাদের ভারতের হতে পারে কিংবা আমেরিকার হতে পারে, এই গবেষকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন কিনা বলে করেন? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এই রোগটি অত্যন্ত মারাত্মক একটি ছত্রাকজনিত রোগ এবং আমাদের খাদ্য নিরাপত্তার জন্য এটা একটা বিরাট রকমের হুমকি। কারণ সাধারণ যে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, ছত্রাকনাশক বা অন্যান্য বিষয়ে এবং রোগ প্রতিরোধী জাত, আমাদের হাতে এখন ওই রকম কোনো অস্ত্র নাই যেটি দিয়ে খুব দ্রুত তাকে সমাধান করতে পারি। আমরা গত বছর যেটা করেছিলাম, সারা পৃথিবীর 4টি মহাদেশের আপনার 31 জন বিজ্ঞানীকে নিয়ে এই জীবন রহস্য বিশ্লেষণ করে রোগটিকে শনাক্ত করেছি, রোগটিকে চরিত্রায়ন করেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকল বিজ্ঞানীদেরকে একত্রিত করে এই ভয়াবহ রোগটিকে আমাদেরকে দমন করার জন্য একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টায় যেতে হবে। এখন যদি বলি আমরা যে আমরা তো আন্তঃভাবে এটা করতে পারি, এখন সেক্ষেত্রে সরকারিভাবে কোন কোন পদক্ষেপ কিংবা এই ক্ষেত্রে গবেষণা বৃদ্ধি আন্তরিকভাবে সেটা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? সরকারকে আমার কাছে মনে হয়েছে খুবই আন্তরিক, কারণ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এবং বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে কিন্তু একটি বিপ্লব সূচনা করতে সক্ষম হয়েছে। আমরা খাদ্য নিরাপত্তার প্রায় কাছাকাছি। এইরকম একটি মুহূর্তে গমের এই সংক্রামক রোগটি এটি অত্যন্ত একটি বড় রকমের হুমকি। তা আমি মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে আমার কথা হয়েছিল, ওনাকে অত্যন্ত আন্তরিক দেখেছি। সরকার যে কাজটা করতে পারে, সরকার একটা সমন্বয় সাধন করতে পারে। আপনার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা এই গমের ব্লাস্ট রোগ নিয়ে গবেষণা করতে আগ্রহী, যারা যোগ্যতা সম্পন্ন, তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটাকে মনিটরিং করে এটাকে অত্যন্ত দ্রুততার সাথে আপনার জাত উদ্ভাবনের কাজটিতেই যেতে হবে। এবং যদি গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন ছাড়া আপনার এটার কোনো অন্য কোনো আমরা স্বল্পমেয়াদী সমাধান আমরা দেখতে পাচ্ছি না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে একটা প্রশ্নের যদি আপনি একটু বলেন, যে সেটা হচ্ছে যে পুড়িয়ে ফেলা কিংবা কেটে ফেলা এবং আমদানি যেহেতু আমরা করি, ধান এবং সবজি তো অনেকভাবে উৎপাদন আমরা সক্ষম, গম কি উৎপাদন আমরা সক্ষম হতে পারবো না? কিংবা এই কি সমাধান যে পুড়িয়ে ফেললে কি সমাধান? আমদানিটা কিভাবে শেষ করা যায় আপনি মনে করছেন? হ্যাঁ, গমের যে সংক্রামক রোগ ব্লাস্ট, এই ব্লাস্ট আপনি যদি গম গাছকে এখন কেটে ফেলে দেন, পুড়িয়ে ফেলেন, সাময়িকভাবে গাছের মধ্যে যে জীবাণু আছে এটা হয়তো আপনি ধ্বংস করতে পারবেন, কিন্তু এই জীবাণুটি এই 8টি জেলার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন আগাছার মধ্যে ছড়িয়ে পড়েছে। কাজেই এই সাময়িকভাবে কৃষকের মাঠের গম পুড়িয়ে ফেলে এবং কেটে ফেলে এটা সমাধান হবে না, বরং এটা একটি আতঙ্ক তৈরি করবে। গম চাষে কৃষকরা আরো বেশি আপনার ভয় পেয়ে যাবে। কাজে এটাকে যেটা করতে হবে, আপনার এটা সমাধান বের করতে হবে। সমাধান বের করার জন্য আপনার বিজ্ঞান ভিত্তিক সলিউশনটা অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে এই ব্লাস্ট রোগের উপরে গবেষণাটাকে জোরদার করতে হবে এবং একটা সমন্বিত গবেষণা আমাদেরকে করতে হবে। এবং সবাইকে একযোগে যদি আমরা নিয়ে আসতে পারি, অত্যন্ত কম সময়ের ভিতরে আমরা ব্লাস্ট রোগের প্রতিরোধী জাত উদ্ভাবন করতে পারবো। আপনি লক্ষ্য করে দেখেন, গত বছর যখন ফেব্রুয়ারি মাসে এই রোগটি প্রথম দেখা দিল, আমরা জুলাই মাসের আগেই এই রোগটির জীবন রহস্য বিশ্লেষণ করে তার কিন্তু চরিত্রায়ন করতে, রোগটি কি, কোথা থেকে এসেছে তা করতে সক্ষম হয়েছি। কাজে আমাদের সক্ষমতা কৃষি গবেষণাতে অলরেডি প্রমাণিত। আমরা সবাই সমন্বিতভাবে যদি এটাকে মোকাবেলা করি, আমি বিশ্বাস করি এই গম উৎপাদন আমাদের ব্যাহত হবে না এবং গম অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ একটি ফসল। মানুষ যেভাবে খাদ্যাভ্যাসের পরিবর্তন করছে, কাজে গম চাষটাকে আমাদের অব্যাহত রাখতেই হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত গবেষণার মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদেরকে এক কাতারে কাজ করে আমি বিশ্বাস করি 2-3 বছর বা 4 বছরের ভিতরে আমরা এমন একটি জাত উপহার দিতে পারবো, সেটি শুধু বাংলাদেশে নয়, আপনার দক্ষিণ আমেরিকার কৃষকরাও ব্যবহার করতে পারবে, যেটি ব্লাস্ট রোগ প্রতিরোধী হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব তোফাজ্জল আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে আরো অনেক আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম গমের ব্লাস্ট রোগ প্রতিরোধ নিয়ে। আমাদের স্টুডিওতে সময় দিয়েছিলেন, আজকে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব তোফাজ্জল হোসেন। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় একমাত্র পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে, আয়ের টাকা কোষাগারে জমা না দিয়ে পকেটে ভরছেন এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। ফলে কয়েক মাস ধরেই বেতনও পাচ্ছেন না বিভিন্ন ডিপোর কর্মচারীরা। কর্তৃপক্ষ বলছে সংকটের কারণ জনবলের অভাব ও রাজধানীর যানজট। সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট।
কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর, ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয় চালকরা। দুজনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 টিপেরটা 2 টিপ দেখা না এটা আমাদের ইয়ে নেই। এখন অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা বাই হেড অফিসের ব্যাপার, এটা আমাদের কোনো দোষ না। অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা, তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এত স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্ট্রাইকে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে, ড্রাইভারটা নিবায়নি। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়, প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর যে আছে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, 1টা ট্রিপ হয় না। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3 কোটি 20 লাখ টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আজ নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি। ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পররাষ্ট্র সচিব মেরিটাইম ইউনিট রিয়াল অ্যাডমিরাল খুরশিদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত জাহাজটি থেকে ত্রাণ বুঝে নেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ কাজল। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়ান সরকারের পাঠানো এই ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া ঠিক সকাল 10:30টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে এসে ভিড়েছে। এখন আমরা দেখেছি বাংলাদেশের মেরিটাইম পররাষ্ট্র সচিব মেরিটাইম বিভাগের পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুরশিদ আলম এবং মালয়েশিয়ান রাষ্ট্রদূত জাহাজটিকে তারা গ্রহণ করেছেন এবং এরপর তারা সে জাহাজ থেকে ত্রাণগুলো যে সহায়তাগুলো এসছে সেগুলো নামানোর প্রস্তুতি নিচ্ছেন। আপনি জানেন যে গত অন্তত 10 দিন আগে মালয়েশিয়ান সরকার বিপুল পরিমাণ ত্রাণবাহী এই জাহাজটি প্রথম তারা মিয়ানমার পাঠিয়েছিল। মিয়ানমারে তারা গত 3 দিন আগে প্রায় 500 টন ত্রাণ সহায়তা দিয়ে এসছে। এরপর তারা জাহাজটি নিয়ে বাংলাদেশ অভিমুখে রওনা হয়। গতকালকে বিকেলে দুপুরের পরপরে জাহাজটি এসে কুতুবদিয়া অবস্থান নেয় এবং প্রথমে একটি সংশয় ছিল জাহাজটি কোথায় এসে এই পণ্য খালাস বা এই যে ত্রাণ সহায়তাগুলি খালাস করবে, এটি নিয়ে একটি মতবিরোধ ছিল। প্রথম বলা হয়েছিল কুতুবদিয়া অবস্থান নিয়ে তারা সেখান থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে সেগুলো সদরঘাট আনবে, এরপর সেগুলো ট্রাক যোগে নিয়ে যাওয়া হবে কক্সবাজারের টেকনাফে। কিন্তু গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বৈঠক হয় সেই বৈঠকের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে কুতুবদিয়া না জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে ভিড়বে এবং চট্টগ্রাম বন্দর থেকে তারা পণ্য খালাস করে তারা সেগুলো আবার পরে টেকনাফ নিয়ে যাবে। আমরা দেখেছি সকালে কিন্তু পররাষ্ট্র সচিব যে মেরিটাইম বিভাগের রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম এবং মালয়েশিয়ান রাষ্ট্রদূত সহ কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বন্দরে অবস্থান নেন এবং তারা জাহাজটিকে গ্রহণ করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এই জাহাজে যেসব পণ্য রয়েছে আপনার যতটুকু জানতে পেরেছি 1400 মিটার ড্রাফটে যে জাহাজটিতে সর্বমোট 16টি কন্টেনার রয়েছে। সে কন্টেনার ভর্তি রয়েছে বিভিন্ন ত্রাণ সহায়তা যেগুলো বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে দেওয়ার জন্য মূলত নিয়ে আসা হয়েছে।
কিছুক্ষণ পরে কিন্তু এই জাহাজ থেকে সে পণ্যগুলি খালাস হবে এবং খালাস হওয়ার পরে জাহাজ থেকে নামিয়ে তারা ইয়ার্ডে থাকবে, ইয়ার্ডের পরে তারা সেগুলো ট্রাক যোগে নিয়ে যাওয়া হবে টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক সহ কক্সবাজার জেলা প্রশাসকের সাথে, তারা বলছে তারা একটা দায়িত্ব দেওয়া হয়েছে কারা কারা এই রিলিফগুলো বন্টন করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল মালয়েশিয়ান জাহাজ যে নটিক্যাল আলিয়া এসছে তার সর্বশেষ। দর্শক, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সেখান থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। শুধুমাত্র বাণিজ্য সম্প্রসারণ আর কর্মসংস্থান বাড়ালেই চলবে না, এসডিজির লক্ষ্য পূরণে পরিবেশ, বুদ্ধিবৃত্তিক সম্পদ আর স্বাস্থ্য সুরক্ষায়ও সমান নজর দিতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত তৃতীয় বার্ষিক আলোচনা সভায় এমন মত দিয়েছেন নিউ ইয়র্কের নিউ স্কুলের অধ্যাপক সাকিকো ফুকুদা পার। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী আর উন্নয়ন কর্মীরাও। সবাই বাংলাদেশ সহ বিশ্বের তৃতীয় দেশগুলোকে শিল্পায়নের চেয়ে পরিবেশ উন্নয়নে বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান সিপিডি চেয়ারম্যান ডক্টর রেহমান সোবহান। In Bangladesh and in many third world countries now, the perversions of the market in the United States. বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনে যতটা আগ্রহী, ঠিক ততটাই উদাসীন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে। এসব দেশে এখনো শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি উপেক্ষিতই থাকে। তাই আমরা যদি টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করতে চাই, মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে নাগরিকদের নির্মল বাতাস পাওয়ারও গ্যারান্টি দিতে হবে। Into the US market, which should normally be available to buyers. এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে 6 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এই মুহূর্তে এই বিষয়ে ডিবি কার্যালয়ে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই কাজটা করে এটা তারা প্রথমে একটা অ্যাপস তৈরি করে, সেই অ্যাপসে মেসেঞ্জারের মাধ্যমে তার একটা ক্লায়েন্ট গ্রুপ তৈরি করে এবং এই ক্লায়েন্ট গ্রুপের কাছে তারা তাদের এই যোগাযোগটা স্থাপিত হয়। প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার যেদিন যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে তারা সমস্ত ক্লায়েন্টদের কাছে তারা যেই ধরনের প্রশ্নপত্র কখনো তারা তৈরি করে নিজেরা, কখনো ফেক প্রশ্নপত্র তৈরি করে পাঠায়, তারা যেটা যে বিশ্বাসযোগ্য করার জন্য যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করার দরকার তারা সেটাই করে এবং তাদের ক্লায়েন্ট গ্রুপ যেই সরাসরি যাদের কাছে পৌঁছাবে, বেনিফিশিয়ারি যারা হবে, তারা একটা বিকাশ নাম্বার দেয়, সেই বিকাশ নাম্বারের মধ্যে তার টাকাটা চলে যায়। তো যারা যারা টাকাটা পাঠিয়ে দেয় তাদের নাম্বারে তারা প্রশ্নপত্র পাশের যেই অপকৌশল তারা সেটা করে। তো এই চক্রকে আমরা ধরেছি, 6 জন ধরা পড়েছে। তো আমরা প্রথমে যাকে ধরেছিলাম মিস্টার ফয়সালুর রহমান আকাশ, হ্যাঁ, সে এটার মোটামুটি এটার ইনিশিয়েটর। তার মাধ্যমে এই চক্রের সন্ধান পেয়েছি আমরা এবং তাদেরকে ধরেছি। তো সবেমাত্র ধরেছি, তাদেরকে ইন্টারোগেশন করলে আরো তথ্য বেরোবে এবং আমরা চেষ্টা করছি যে এটার সঙ্গে রিয়েল প্রশ্নপত্র যারা এই প্রশ্নপত্রের সঙ্গে রিয়েলি জড়িত, বোর্ড কিংবা মন্ত্রণালয় এখান বা বিজি প্রেস, যেখান থেকে প্রশ্নপত্রটা তৈরি হয়ে প্রক্রিয়াজাত হয়ে সেটা পরীক্ষার্থীদের কাছে জেলায় জেলায় যায়, সেখান থেকে পরীক্ষার্থীদের কাছে পৌঁছায়। তো এই টোটাল প্রক্রিয়ার মধ্যে রিয়েলি কারা ইনভলভ কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আর এখন পর্যন্ত আমরা যাদেরকে ধরেছি তারা এই অ্যাপসের মাধ্যমে তারা এই স্টুডেন্টসদের কাছে প্রশ্নপত্র ফাঁস করার একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এই অপচেষ্টা এবং এই অপকর্মটি করার চেষ্টা করেছে। হ্যাঁ, এইটা প্রশ্নপত্র এই পর্যন্ত যে কটা পরীক্ষা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা মিলিয়ে দেখছি যে তারা যে স্ন্যাপশটস গুলা এখানে দিয়েছে, যে ইমেজ গুলা পরীক্ষার্থীদের কাছে পাঠিয়েছে, এগুলোর সঙ্গে রিয়েল প্রশ্নপত্রের মিল আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখছি। আর এটা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সাথে জড়িতদের গ্রেফতার পরবর্তী ব্রিফ চলছে ডিবি কার্যালয়ে, এতক্ষণ ছিলাম সেখানে।
তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট বাণিজ্যিক ভবনে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে 2% সুদে প্রায় 250 কোটি টাকার ঋণ সহায়তা দেবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামের বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে ঋণ প্রদানের জন্য নির্বাচিত 25টি ব্যাংক ও 10টি আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ গ্রহণের প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দলিল প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশে এ বিষয়ে ঋণ সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর ফজলে কবির। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে তাজরিন ও রানা প্লাজা ধসের মধ্য দিয়ে এ খাতের সংস্কার ও শ্রমিকদের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার তৈরি পোশাক শিল্পের কারখানা সংস্কার, পুনর্গঠন কিংবা অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করেছে, বাংলাদেশ ব্যাংক তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো মুঠোফোনে ভয়েস মেল সার্ভিস। গতকাল রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে মুঠোফোনে বার্তা পাঠিয়ে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় গ্রাহকেরা যাতে সাশ্রয়ী রেটে ভয়েস মেইল সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে মুঠোফোনে অপারেটরদের প্রতি আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। কোয়ালিটি অফ সার্ভিসের ব্যাপারে আমাদের যে একটা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড আছে, কোয়ালিটি অফ সার্ভিস মেজার করার জন্য আমরা যন্ত্রপাতি কিনেছি, ওগুলো চলে এসে ওই সমস্ত যন্ত্রপাতি অলরেডি আমাদের এখানে চলে এসে তাদের এবং আমরা আমাদের কর্মচারীদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এর আগে অপারেটররা যে সমস্ত কোয়ালিটি অফ সার্ভিসের উপরে যে প্যারামিটারের যে রিপোর্টিংটা দিত, আমরা সেটা বিশ্বাস করতাম কিংবা আমরা সেটার উপরে কাজ করতাম। এখন আমরা সেগুলো নিজেরাই মেজার করব। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নত কারিগরি প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় নীলফামারী সৈয়দপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কয়েকশো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠান। শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, যথাযথ প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে আন্তর্জাতিক মানের খুচরা যন্ত্রাংশ প্রস্তুত করা সম্ভব। অবশ্য বিসিক কর্তৃপক্ষ জানায়, সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে কাজ চলছে। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য, ছবির ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী, ইকো পেপার মিল, জুট মিল ও অ্যালুমিনিয়াম কারখানা, উত্তরা ইপিজেড ও টেক্সটাইল মিল সহ প্রায় কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে নীলফামারীতে। আর এসব প্রতিষ্ঠানকে ঘিরেই জেলার শিল্প শহর খ্যাত সৈয়দপুরে গড়ে উঠেছে খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী শতাধিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। বিভিন্ন শিল্প কারখানার হালকা খুচরা যন্ত্রাংশ মেরামত ও প্রস্তুত করে থাকে এসব প্রতিষ্ঠান। তবে স্বল্প পুঁজির কারণে এগিয়ে নেওয়া যাচ্ছে না এ শিল্পকে। এই অবস্থায় সরকারি ঋণ সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন যেটা আমাদের নিজে ক্যাশ ক্যাপিটাল আছে, এটা দিয়ে আমাদের কোন রকম সংসার চলে। যদি সরকার আমাদেরকে একটু সাহায্য দেয়, বিদেশি আমরা এমন উন্নত মানের আরো জিনিস তৈরি করতে পারবো। আর্থিক সহযোগিতা পেলে এসব প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ প্রস্তুত করা সম্ভব বলে মনে করেন ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নেতারা। এদের যদি প্রশিক্ষণ দেওয়া যেত সঠিকভাবে, তাহলে আমরা আরো উন্নত করতে পারতাম। যদি সরকারিভাবে আরো বেশি পৃষ্ঠপোষকতা করা হয়, ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এখানকার শিল্প আরো বেশি বিকশিত হবে। এদিকে সম্ভাবনাময় এই শিল্পকে চাঙ্গা করে তুলতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। এসব শিল্প কলকারখানাগুলোকে কিভাবে সুবিধা দেওয়া যায় না যায় এত সংক্রান্ত একটা প্রতিবেদন তৈরি করেছি। আমরা আশাবাদী প্রতিবেদনের আলোকে একটা সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দপুরের 3 শতাধিক হালকা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ সব মিলিয়ে প্রায় 10,000 শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নীলফামারী। দেখছেন এই সময় বাণিজ্য। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামের চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের বহির্নোঙরের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে।
বহিরঙ্গনের 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে। রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটার শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সেই বেতন কার্যকর না হয় গত শনিবার লাগাতার ধর্মঘট শুরু করে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজধানীতে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী 12তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। গতকাল রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিজিএমই এর সভাপতি জসিম উদ্দিন। মেলায় বাংলাদেশ সহ 12টি দেশের প্লাস্টিক পণ্য ও উৎপাদনের মেশিনারিজ সামগ্রী প্রদর্শিত হবে। ফেয়ারে দুটি অংশ থাকে। ইন্টারন্যাশনাল অংশতে মেশিনারিজ, ইকুইপমেন্ট, র মেটেরিয়ালস, সার্ভিস এরা থাকেন। আর আরেকটি অংশে আমাদের দেশে যারা প্লাস্টিক পণ্য তৈরি করেন তাদের তৈরি পণ্য সেখানে ডিসপ্লে হয়। কৃষি থেকে দেশের অর্থনীতি ধীরে ধীরে শিল্প নির্ভর হচ্ছে। তবে টেকসই শিল্পায়নের জন্য জ্বালানির পাশাপাশি প্রয়োজন দক্ষ শ্রমিক। এই জন্য দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ নজর দিতে হবে কারিগরি শিক্ষার দিকে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সদস্যরা। এ সময় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকারের ন্যায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা। বলেন, এর মাধ্যমে 2030 সাল নাগাদ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিপুল দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। আগামী বুধবার শুরু হচ্ছে 11তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো 2017 উইন্টার এডিশন এবং কারেন্ট এক্সিবিশন ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো 2016 উইন্টার এডিশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানায় মেলার আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল ইউএস ও সিসিপিআইটি টেক্স চায়না। এ সময় জানানো হয়, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। 4 দিনের এই মেলায় সুতা, কাপড় সহ তৈরি পোশাক খাতের বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের 180টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। রাজধানীতে লোটোর আরও একটি আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এলিফ্যান্ট রোডের 140তম আউটলেটে উদ্বোধন করেন ব্র্যাক ম্যানেজার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহার হোসনে। এ সময় লোটোর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামাল সহ লোটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। সময় মতো এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত, একনেকের সভায় প্রধানমন্ত্রী। গমের মহামারী রোগ ব্লাস্টের জীবাণু রহস্য উন্মোচন করেছেন দেশের কৃষি বিজ্ঞানীরা। 2 থেকে 3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। আয়ের টাকা কোষাগারে জমা না হওয়ায় লোকসানে ডুবতে বসেছে বিআরটিসি। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটই কারণ বলছে কর্তৃপক্ষ। নীলফামারীর সৈয়দপুরে খুঁড়িয়ে চলছে কয়েকশো হালকা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান। ঋণ সুবিধা পেলে আন্তর্জাতিক মানের খুচরা যন্ত্রাংশ প্রস্তুত সম্ভব বলছেন শিল্প সংশ্লিষ্টরা। এবং রাজশাহীতে আম বাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।